নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এসআইআর নিয়ে না শাঁখের করাতের দশা তৃণমূলের। কি করবে বুঝে উঠতে পারছে না। প্রথমে খুব চিৎকার করেছিল, সর্বোচ্চ আদালতেও গেছিল যে এসআইআর করতে দেওয়া হবে না। সাফল্য আসেনি, সাফল্য আসবেও না, কারণ সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে ভোটার তালিকা সংশোধন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাকে প্রভূত ক্ষমতা দিয়েছে। তারপর বিএলওদের পরোক্ষে ধমকালেন চমকালেন দিদিমণি, ছোটবাবুও ধমকালেন চমকালেন। একবার বলেছিলেন বিএলওদের মধ্যে অনেক সিপিএম এর লোক আছে, সতর্ক থাকতে হবে। সর্বশেষ ওই পর্যবেক্ষক নিয়োগের পর দিদিমণি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সবাই গিয়ে বললেন, প্রত্যেকের আমি খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। বিজেপির দালালরা সব পর্যবেক্ষক হচ্ছে, বাংলা ভাষা জানে না, বাইরের থেকে লোক আনা হচ্ছে, কারা কারা পর্যবেক্ষক হচ্ছেন, তারা কোথায় চাকরি করেন, কোথায় থাকেন, সব তথ্য তার চাই চাই চাই। তা কমিশন খুব শান্তভাবে উত্তর দিল যে পর্যবেক্ষকরা পশ্চিমবঙ্গেই থাকেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরে কাজ করেন, তারা বাংলা ভাষাটাও বোঝেন। তাহলে তৃণমূল যখন যখন এসআইআর নিয়ে আপত্তি তুলেছে, সবকটা আপত্তি কমিশন খারিজ করে দিয়েছে। এই যে বহুতলের নিচে ভোট কেন্দ্র করা যাবে না, দিদিমণির আবদার করেছিলেন, পিসিমণির আবদার কমিশন ফুৎকারে উড়িয়ে দিয়েছে। বলে শুধু পশ্চিমবঙ্গ নয়, যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে সেখানে এই উদ্যোগ তারা নেবে, তাতে ভোটার টার্ন আউটটা বাড়বে। আপনাদের আরো একবার আবেদন করি, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, আমার অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি আপনাদের সহায়তা আগামী দিনেও বজায় থাকবে। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনার সহায়তা আমার কাছে চলে আসবে। এখন যাদের ম্যাপিংয়ে যাদের নাম নেই 30 লক্ষ, তাদেরকে কমিশন তলব করেছে। প্রত্যেক দিন সংবাদপত্রের পাতায়, প্রথম পাতায় ওই এসআইআর এর শুনানি নিয়ে খবর। হ্যাঁ, মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে, আমি একদম অস্বীকার করছি না। আচ্ছা, কমিশন বলেছিল যাদের বয়স 85 বা তার ঊর্ধ্বে তাদেরকে শুনানি কেন্দ্রে যেতে হবে না, কিন্তু ছবি দেখছি, খবর পড়ছি, তারাও আসছেন। অ্যাম্বুলেন্সে অসুস্থ মানুষ অপেক্ষা করছেন শুনানি কেন্দ্রের বাইরে। এই ছবি তো একেবারেই সমর্থনযোগ্য নয়। কমিশনকে এগুলো দেখতে হবে। কেন আসবেন 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, প্রবীণ নাগরিক, সব অসুস্থ অনেকে, তারা কেন আসবেন এই প্রবল শীতে, হাড় কাঁপানো শীতে গণনা কেন্দ্রের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে? আচ্ছা, ভোটের সময় আমরা কি দেখেছি, যারা 80-র উপরে বয়স তাদের বাড়িতে চলে গেছেন, যারা ভোট নিচ্ছেন সেই কর্মীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেছেন, বাড়িতে গিয়ে তাদের ভোটটা নেওয়া হয়েছে। তা কমিশন তো এটাই বলেছিল, আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণাটা করছে না কেন? নাকি সিদ্ধান্ত হয়ে গেছে ঘোষণা করতে আর কয়েক ঘন্টার অপেক্ষা? এগুলো আমাদের দেখতে হবে। মানুষকে হয়রানি করা এই প্রবল ঠান্ডায়, মানুষ যাতে হয়রানির মুখে না পড়ে সেটা কমিশনকে দেখতে হবে। এসআইআর সাধু উদ্যোগ, কমিশনের এই উদ্যোগ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু কিছু পদ্ধতিগত প্রশ্ন আমারও আছে। কমিশনের উচিত সেগুলোকে সমাধান করা। এবার আসুন, কেন আমি বলছি যে গলার কাঁটা, এই যে বাংলার বাড়ি প্রকল্প, কেন্দ্রীয় আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বলছে যে তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকা গরমিল আছে, প্রচুর ভুয়ো নাম ঢুকেছে, যোগ্যদের নাম বাদ। যেভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হয়েছে, রেট্রোস্পেক্টিভ এফেক্টে টাকা ছাড়া হবে না,
প্রসপেক্টিভ এফেক্টে টাকা ছাড়া হবে, এবং তার জন্য পশ্চিমবঙ্গের জন্য আলাদা মেকানিজম করছে সরকার। সারা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে উপভোক্তাদের টাকা কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিসবার্স করবে। আবাস যোজনা নিয়ে জট কাটেনি। তা দিদিমণি বলছেন যে কেন্দ্রীয় বঞ্চনা, আমি বাংলার বাড়ি করে দেবো, 1,20,000 টাকা করে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য, আরো 16 লক্ষকে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। খুব ভালো কথা, দিদি দিচ্ছেন। কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছি এই শংসাপত্র যদি শুনানি কেন্দ্রে কেউ দেন, সেটি গ্রাহ্য হচ্ছে না। কারণ বাংলার বাড়িতে কি একজন আবেদনকারীকে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সরকার তো তাকে জমির পাট্টাও দিচ্ছে না, বা কোনো বাড়ি তৈরি করে তাকে ট্রান্সফার করছে না। তাহলে অ্যালটমেন্ট সার্টিফিকেট বলতে সরকারি হিসেবে যা বোঝায় বাংলার বাড়ি প্রকল্প কিন্তু সেটা নয়। জমির পাট্টা দেওয়া, সরকার কোনো বাড়ি তৈরি করে সেই বাড়ির চাবি তুলে দিল, অ্যালটমেন্ট করলো, সেটা অ্যালটমেন্ট সার্টিফিকেট। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন তাদের কিন্তু নিজেদের বাড়িটা করতে হচ্ছে, সরকার 1,20,000 টাকা করে দিচ্ছে। তাহলে অ্যালটমেন্ট সার্টিফিকেট এখানে পাওয়ার প্রশ্ন নেই। তাই বাংলার বাড়ি প্রকল্পের শংসাপত্র যারা শুনানি সময় দাখিল করছেন, কমিশনের পোর্টালে আপলোড হচ্ছে না। দেখুন, 24শে জুন বিহারে এসআইআর এর ঘোষণা হয়েছিল, তারপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাতারাতি বিভিন্ন ধরনের শংসাপত্র জোগাড় করার হিড়িক পড়ে যায়, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ওবিসি শংসাপত্র প্রমুখ, বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তাড়াতাড়ি হয় নাকি? এটা এসডিও দেয়, তার প্রসেস আছে, 15 বছর থাকতে হবে, একেবারে সরজমিনে তদন্ত করে দেখতে হয়, প্রতিবেশীদের সাথে কথা বলে সন্তুষ্ট হলে তবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়, সময় সাপেক্ষ, রাতারাতি এটা হয় না। তা কমিশন এটাও দেখছে যে হঠাৎ করে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি কেউ দাখিল করে এত তাড়াতাড়ি কিভাবে হলো। বা ধরুন কেউ 8-এর দশকে জন্মেছেন, কেউ 9-এর দশকে জন্মেছেন, হঠাৎ করে তিনি বার্থ সার্টিফিকেট জোগাড় করে সেটাকে নথি হিসাবে দিচ্ছেন, কমিশন কিন্তু ক্রস চেক করবে। এটাই হচ্ছে, এটাই তৃণমূলের চিন্তা। প্রথমে 2 সপ্তাহ তারা খুব ভালো খেলেছিল, খেলা হবে ভালো খেলেছিল। কমিশন বুঝতেই পারেনি শাসক দলের এজেন্ডাটাকে, কিভাবে তারা পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে চাইছে। কিন্তু গ্রাউন্ড ফিডব্যাক, বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক, সংবাদ মাধ্যমের রিপোর্ট, কমিশন নানা সূত্র থেকে যে ইনপুট পেয়েছে, তারপর তারা বুঝতে পেরেছে না, রাশটাকে এবার ধরা প্রয়োজন। তাই একের পর এক পদক্ষেপ। প্রথমে স্পেশাল রোল অবজারভার, বিশেষ পর্যবেক্ষক, শুনানির সময় বিশেষ পর্যবেক্ষক, এইগুলো হয়েছে। এবং তথ্য প্রযুক্তির ব্যবহার, এআই ইন্টেলিজেন্সের ব্যবহার। আপনি নথি দিলেন, নথি আপলোড হলো, 5 দিনের মধ্যে সেই নথি সঠিক কিনা সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএমদের জানাতে হবে। তা সেই নথির যাচাই কিভাবে হবে? তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হবে, এআইকে ব্যবহার করা হবে। তাতে জাল জোচ্চুরির সংখ্যা অনেকটা কমবে। দেখুন, এখনো পর্যন্ত 58 লক্ষ নাম বাদ গেছে, 30 লক্ষের বেশি যাদের ম্যাপিং হয়নি তাদের ডেকে শুনানি চলছে, তারপরে আরো 1,36 লক্ষ, এখন সেটা কমে 1,18 লক্ষে এসছে, কারণ নামের স্পেলিং মিসম্যাচ এগুলো বিএলওরা নিজেরা ঠিক করে দিচ্ছে। তাহলে 1,18,00,000 আর 30 লাখ, আপনি ধরুন 1.5 কোটি। এই 1.5 কোটির মধ্যে 20% যদি বাদ যায়, কনজারভেটিভ এস্টিমেট, তাহলে ওটাই 88-90 লক্ষের মধ্যে পৌঁছয়। আমি প্রথম থেকে একটা বলেছিলাম যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হবে তখন দেখবেন ন্যূনতম 70 লক্ষ থেকে ম্যাক্সিমাম 1 কোটি নাম তালিকায় থাকবে না। উত্তরপ্রদেশে তো প্রায়
2,80,00,000 নাম বাদ গেছে, গুজরাটে 93 লক্ষ নাম বাদ গেছে, তামিলনাড়ুতে 95 লক্ষ নাম বাদ গেছে। কোথাও গেল রব ওঠেনি। কোন রাজনৈতিক দল এভাবে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামেনি, বিএলওদের হুমকি দেয়নি, অনুপ্রাণিত আধিকারিকরা এইভাবে দলদাসের মতো কাজ করেনি। পশ্চিমবঙ্গ সত্যি ব্যতিক্রম, সেই জন্য কমিশনকেও নানা রকম পদক্ষেপ নিতে হচ্ছে। তাতেই পিসিমণি এবং খোকা বাবুর রাগ হয়েছে। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলছেন, খোকাবাবু দিল্লি যাবেন, দিল্লি চলো ডাক দিয়েছেন। যেন ওই নেতাজি বলেছিলেন না, দিল্লি চলো, মানে খোকাবাবুর দিল্লি চলো শুনে আমার মনে হচ্ছে যে তিনি বিরাট কিছু একটা করতে যাচ্ছেন। আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। জয়প্রকাশের বাসায় সর্বাত্মক বিপ্লব হয়তো করতে যাচ্ছেন, কিন্তু যখন আমরা শুনলাম তিনি পথে নামবেন, রাজপথ কেঁপে উঠবে, তখন হাসি আর লুকোতে পারি না। আসলে চেনা ইকোসিস্টেম বা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে থেকে খোকাবাবু ভাবতে শুরু করেছেন তিনি বিরাট নেতা, তার নামের ডাকে গগন কাঁপে। তিনি যে দিদিমণির আলোয় আলোকিত, এই বোধটুকু বোধহয় খোকাবাবুর এখনো আসেনি। তার আর যা কিছু উত্থান, তার যা কিছু পরিচয়, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এয়ার অ্যাপারেন্ট হিসাবে তুলে ধরছেন, তাকে প্রশ্রয় দিয়েছেন, তাকে স্নেহ করেন। খোকাবাবু ভেবেছেন যে তিনি বিরাট নেতা হয়ে গেছেন, নেতাজির মতো নেতা। যেভাবে বলেন না, দিল্লি চলো, আমি যাব, যান না, কে বারণ করছে? দিল্লি আপনার চেনা শহর, প্রবল শীত, ঠান্ডার প্রোটেকশনটা নিয়ে যাবেন। আর প্রচুর কুয়াশা, এখন প্রচুর ফ্লাইট ডিলে হচ্ছে, দিল্লিতে লোকে এখন রোদের মুখ দেখতেই পাচ্ছে না। যান, যা যা বলার বলুন, যা যা করার করুন, এটা আপনাদের অধিকার। গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দলের এই অধিকার সংবিধানই দিয়েছে, নিশ্চয়ই করবেন। আপনারা এত কাজ করেছেন, উন্নয়নের পাঁচালী বের করেছেন, পাড়ায় পাড়ায় সেই উন্নয়নের পাঁচালীর প্রচার হচ্ছে, তাও এত এসআইআর নিয়ে আতঙ্ক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনারা তো জিতেই গেছেন, এত যদি কাজ করেন মানুষের জন্য, মানুষ তো আপনাদের আশীর্বাদ করবেই। তাহলে এত ভয় কেন, এত আতঙ্ক কেন? কেন আইপ্যাক বলছে সর্বোচ্চ 154? কেন প্রশান্ত কিশোর বাংলার এক বিশিষ্ট নাগরিককে টেলিফোনে বলেছেন দিদি ইস পার গয়া? আসল হচ্ছে ওই ভোটার তালিকায় এতটা জল মিশিয়েছিল, এত মৃত ভোটার ভোট দিয়েছে শাসকের পক্ষে। দেখুন, 24-এ তৃণমূল বিজেপির থেকে 40 লক্ষ ভোট বেশি পেয়েছিল, 21-এ 60 লক্ষ ভোট বেশি পেয়েছিল, 24-এ 20 লক্ষ কমলো, 58 লক্ষ নাম তালিকা থেকে ইতিমধ্যে বাদ গেছে। ধরুন 80, 85, 90 লক্ষ নাম বাদ গেলে ব্যাপারটা তৃণমূলের ফেভারে থাকবে না, কার্যত সমান সমান হয়ে যাবে। তারপর টানা প্রতিষ্ঠান বিরোধিতা, চৌর্যবৃত্তির সাম্রাজ্য, শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছে, পাকা চাকরি হয় না এই রাজ্যে, সব কন্ট্রাকচুয়াল। শিল্প তোমার দেখা নাই, পরিযায়ী শ্রমিক অফিসিয়ালি 22 লক্ষ, আনঅফিসিয়ালি 50 লক্ষেরও বেশি। দিদিমণি শেষবার কোন কারখানার উদ্বোধন করেছেন বলুন তো, মনে করতে পারবেন? তাহলে হাসি মুখের ছবি কবে শেষবার দেখেছি খবরের কাগজের পাতায় যে তিনি কারখানার উদ্বোধন করছেন? তিনি জগন্নাথ মন্দির উদ্বোধন করেন, এই 29শে ডিসেম্বর তিনি দুর্গাঙ্গন উদ্বোধন করবেন, এগুলো মুখ্যমন্ত্রী করেন। এত করেও তিনি হিন্দু ভোট কিন্তু বেশি পাবেন না। জগন্নাথ মন্দিরে 1 কোটি ফুটফল হয়েছে, মানুষ গেছে, দেখেছে, ট্যুরিজম।
তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আরে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরেও ফৈজাবাদে বিজেপি হেরে গেছিল, আর আপনার এই জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, উত্তরবঙ্গে মহাকাল মন্দির পুনর্গঠন, নতুনভাবে গড়া, এসবই ভোটের মুখে বাংলার মানুষ বোঝে। কারণ আপনি তোষণকে যে পর্যায়ে নিয়ে গেছেন, এখন তার থেকে যদি কিছুটা নজর ঘোরানো যায়, সনাতনীদের কাছে একটা বার্তা দেওয়া যায় যে আমি তোমাদেরই লোক, সেই জন্য এটা করছেন, এতে তার ভোট প্রাপ্তির এদিক ওদিক কিছু হবে না। হিন্দুরা এবার 100টার মধ্যে 65টা ভোট বিজেপিকে দেবে, আর মুসলমানরা 21 সালে 100টার মধ্যে 91টা ভোট তৃণমূলকে দিয়েছিল, এবার 100টার মধ্যে 91টা ভোট তৃণমূল পাবে না। তারপরে এসআইআর, মেরুকরণ, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, এবং বাংলার সাইলেন্ট মেজরিটির সিংহভাগের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই সবকটা ফ্যাক্টর তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। তৃণমূল তো জানতো না যে এসআইআর হবে, ভাবছিল এমনি করেই যাই, যতদিন যাক না। এসআইআর তাদের কাছে বিনা মেঘে বজ্রপাত, আপত্তি জানিয়েও সুরাহা হলো না, হবেও না। সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। বেশি বেগরবাই করলে এসআইআর প্রক্রিয়া কমিশন স্থগিত করে দেবে, বলবে যে আমাদের পক্ষে এসআইআর করা সম্ভব হচ্ছে না, স্থগিত থাকুক, পরে হবে। মানে এই সরকারের মেয়াদ শেষ হলে ভোট না হয়ে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তখন এসআইআর করে ভোট হবে। এর বাইরে কোনো অল্টারনেটিভ নেই। যদি সব ঠিকঠাক হয়, 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বিজ্ঞপ্তি জারি হবে, কিন্তু এখনো 14ই ফেব্রুয়ারিতে অনেক দেরি। যত দিন যাবে শাসক বুঝতে পারবে পায়ের তলা থেকে জমিটা সরছে, তখন তারা কিন্তু মরণ কামড় দেবে। তাই এসআইআর একেবারে সম্পূর্ণ হবে এতটা আশাবাদী আমি নই। বলা হচ্ছে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে, কিন্তু তার আগে অনেক কিছু ঘটতে পারে। তবে শাসকের শাঁখের করাতের দশা। এসআইআর মন থেকে মানতে পারছে না, কিন্তু বাধ্য হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারির ভয়ে মানতে। প্রশাসন সহযোগিতা করছে না, করবেও না। যখনই শুনানি কিছু দূর এগোবে, তখনই শাসক বুঝতে পারবে তাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে। তখন তারা যদি বোঝে যে পরাজয় অবশ্যম্ভাবী, তখন তারা যে কোনো মূল্যে এসআইআরকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে।